কিন্তু এখন টার্গেট করে করে জাহেদ ভাই, আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি না, আমি বলতেছি না শুধু অন্তর্বর্তীকালীন সরকার সময়, এই সরকার সময় উঠে নাই মামলা। জাহেদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন যখন, তখন এটা ন্যায় বিচারের কথাই বলতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি দেখেন 10 জন ব্যবসায়ীর মধ্যে 3 জন আওয়ামী পন্থী, এই জন্য তারা জেলে। বাকি 7 জন কেউ শেখ হাসিনার জন্য মরে যেতে চাইছে, কেউ শেখ হাসিনার সাথে কবরে গিয়ে শুইতে চাইছে, কেউ এটা করতে চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই পত্রিকারে যে ভালো কইছে তার 21 পুরস্কার দিছে। এখন এসে এটা 4 মাসের ভিতরে ওইগুলো হলো না কেন? কোনগুলা কি হবে এই প্রশ্ন যদি কেউ বলে যে এই যে 3 জনকে উনি ডক্টর মোহাম্মদ ইউনূস একরকম রেখে গেছে, 7 জনকে সুবিধা দিয়ে গেছে। বিএনপি তো একটা সুবিধাবাদী রাজনৈতিক দল, বিএনপি এগুলি কেন করবে? বিএনপি পলিটিক্স করে বাংলাদেশে খাইতে হবে, বিএনপি পলিটিক্স করে, বিএনপি জামাতের সাথে আঘাত করবে, দেশ চালাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো কিছু নাই মানুষের বিরুদ্ধে। এই মুহূর্তে জাহেদ ভাই আপনি হয়তো আমার চেয়ে বেশি খবর রাখবেন, এই মুহূর্তে বাংলাদেশে যত লোকের নামে যত ভুয়া মামলা আছে, কার কি পরিচয় ছিল সেইটার কথা আলাদা। এই মুহূর্তে যত ভুয়া মামলা ছিল, আমার বিবেচনায় এত বেশি ভুয়া মামলা পৃথিবীতে কোনো সময় কোনো দেশে ছিল না। এইটা হলো আমার বিবেচনা, আমার বিবেচনা। ন্যায় বিচারের কথা আপনি বলতেছেন যে আগের চেয়ে ভালো হয়েছিল, আমি এটার মধ্যে একটু 2 পয়সা দিয়ে রাখি। ন্যায় বিচারটা কি আসলে আগের চেয়ে ভালো হয়েছিল বা আগের চেয়ে ভালো হয়েছে, সেটা আপনি আসলে কিসের ভিত্তিতে বলতেছেন সেটাও যদি একটু আপনারা বলেন, ভয় ভীতি ছাড়া। আপনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্র মেরামতের কিছু বিষয় ইমপ্লিমেন্টেশন করা হয়েছিল, এই সরকারের সময় করা হয় না। আপনি যদি একটু আলোকপাত করেন অন্তর্বর্তী সরকারের সময় আসলে কি করা হয়েছিল যেটা এই সরকার করতেছে না। 2 হচ্ছে যে মুখের না, এটা আমি পরে আপনার কাছে শুনবো, মানে মুখের কথা এত বেশি মামলা না। জাহেদ ভাই আপনি বলবেন, আমি বলি সংখ্যাও তো ডিবেট হতে পারে, ঠিক আছে আমি কথা বলবো যখন আসছে। হ্যাঁ সংখ্যা নিয়ে জানেন যে 18 এবং 24 এর নির্বাচনের আগে, বিশেষ করে 18 নির্বাচনের আগে কি পর্যায়ে ভুয়া মামলা দেওয়া হয়েছিল। 400টা মামলা একই দিনে দায়ের করা হয়েছিল, যেখানে কোনো ঘটনাই ঘটেনি। 18 আর 24 এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অনেকগুলি রাজনৈতিক বিবেচনায় ভুয়া মামলা দেওয়া হয়েছিল। সেই মামলাগুলির বেশিরভাগ, এই যে আপনি 60,000 মামলার কথা বলা হয়, 60 লক্ষ নেতা কর্মী দলীয় লোকদেরকে জেলে পুরার চরিত্র, ভুয়া মামলা। জাহেদ ভাই আমি বলি বেশিরভাগের মামলার চরিত্র 18 আর 24 এর ক্ষেত্রে, 18 আর 24 এর মামলাগুলির চরিত্র বেশিরভাগ ক্ষেত্রে এক, নাম শুধু অজ্ঞাত পরিমাণ, নাম শুধু অমুক গ্রামকে গ্রাম, সেগুলি দেওয়া হয়েছে। কিন্তু এখন টার্গেট করে করে জাহেদ ভাই আমি বলি টার্গেট করে করে, এই যে আমি এই কথা বলতেছি না, আমি বলতেছি শুধু অন্তর্বর্তীকালীন সরকার সময়, এই সরকার সময় উঠে নাই মামলা। জাহেদ ভাই আপনি ন্যায় বিচারের কথা বলতেছেন যখন, তখন এটা ন্যায় বিচারের কথাই বলতে হবে। কিন্তু নতুন করে তো দায়ের হয় নাই, আমি সেই কথাটাই বলছি। এখন কি আচ্ছা ঠিক আছে, গত 4 মাসে কি নতুন করে কোনো মামলা দায়ের হয়েছে? সেই রকম তো হয় না, আমি দেখছি নতুন করে। জাহেদ ভাই আপনি খোঁজ নিলে জানবেন নতুন করে মামলা দায়ের হয়েছে, পুরনো মামলাগুলিরও জামিন হইতেছে না। আপনি সেটা বলতে পারেন না, না না সেটা ঠিক আছে। তাহলে আইন শৃঙ্খলা বলতে পারেন, বিচারকরা তো বিচারকে তো চেয়ারে বৈশা মানে ন্যায় বিচার করতেছে না। জাহেদ ভাই আপনি যদি দাবি করেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আমি না 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 আমি বলছি, আমি না, আপনি খেয়াল করে দেখেন, আমি বলেছি যে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। না আমি সেই মাপের মধ্যে দিয়ে যাব না, আমি সেই মাপের মধ্যে যাব না। আমি দেখব আগেও ন্যায় বিচার ছিল না, এখনো ন্যায় বিচার ছিল না, এখনো নাই। এটা আমি নিজেও বলছি, তো আমি এটাও বলছি নাইটা আমরা বলি আগের চেয়ে ভালো কিনা জানি না। এখন ইমপ্রুভ করেছে, কিন্তু এটা যথেষ্ট কাজ করার, আমি ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি যে এখানে আমরা ইমপ্রুভমেন্টটা আবার আপনার কাছে শুনবো। জাহেদ ভাই আপনি আপনি দীর্ঘদিন পার্লামেন্ট রিপোর্ট করছেন, আপনি খুব ভালো করে জানেন যে বর্তমান পার্লামেন্টারি সিস্টেম কার্যকর বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবাই মিলে তারেক রহমানের সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করা। বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম এখনো ওরকম ভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ না, দায়বদ্ধ প্রধানমন্ত্রীর কাছে। চেক ইট ব্যাক। এই জিনিসটা আপনি কোথায় যাবেন? এই জিনিসটা আপনি কোথায় যাবেন? আমার মনে হয় কিন্তু সবই আছে কিন্তু আমরা কার্যকর করছি না। আমার সংসদীয় কমিটিগুলো আছে, একটাও কি ফাংশন করে? একটাও ফাংশন করে না। এমনকি আমি বলবো যে এই সংসদ সদস্যদের মধ্যে অধিকাংশই তাদের সংসদীয় বিধি ব্যবস্থা কার্যপ্রণালী সম্পর্কে যথেষ্ট জ্ঞানের দুবাই যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা হলো অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে ডক্টর ইউনূস ওই ম্যান্ডেট কে দিল যে সে আইসা বিএনপির 31 দফা না 18 দফা না সংস্কার এগুলি করবে বসে বসে? তাইলে আপনি গেলেন কেন?
বিএনপির এই ডক্টর ইউনূসের এই ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি গেল কেন? গিয়ে তো এই কথাগুলি বলছে, গিয়ে তো প্রতিটা বারই বলছে যে আমি ইলেকশন চাই। ওকে তো আটকায় রাখা হয়েছে, ওকে তো ইলেকশনের কথা বলতে দিতেছিল না। তো ইলেকশন আপনি আমার বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন কয় তারিখে? 25 তারিখে জানুয়ারি। তারেক রহমান সাহেবের কথা আপনি বাদ দেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাদ দেন না, আপনার প্রস্তুতি ছিল কি? আমি বলি ডক্টর আমি প্রস্তুতি বিদেশি নিয়েও রাখতে পারি, আমার বিদেশিও থাকতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশি টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে বলছে বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ ইলেকশন চায় না। মনে আছে আপনার? না, সেটা উনি অনেক কথাই বলেছেন, আমি ওনার সব কথাকে সমর্থন করব সেটা না, সব কথা সমর্থন করার দরকার নাই। আপনি এই কথাটা জাস্টিফাই করেন না। আমি মনে করি উনি বলছেন যে আমরা বিএনপি ছাড়া কেউ ইলেকশন চায় না এখন, এক বছর পরে। আমি মনে করি আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলা একসাথে বসে, একদিন নয়, হঠাৎ করে একটা আলোচনায় ডাকছেন আপনি, এটা নিয়ে বসছি তা না, দিনের পর দিন বসে আপনারা আলোচনা করে তারা এগ্রি রয়েছে যে আমরা এই সংস্কারগুলো করব। তাতে আপত্তির কি দেখলেন আপনি? এখানে তো আপত্তির কিছু আমি দেখি না। আজকেও বলছেন প্রধানমন্ত্রী যে আমরা জুলাই সনদে যা আছে, মানে এখনো এসে বলছেন আমরা সেগুলো বাস্তবায়ন করব। সুতরাং এই কাজগুলোর তো সমালোচনা করার কিছু আমি দেখি না। এই কাজগুলো সমালোচনা কোথায় করা হচ্ছে আমি আপনাকে বলি। দীপু ভাই যেখানে সমালোচনাটা করতেছেন সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার অকারণে 18 মাস যাওয়ার কারণে এবং নির্বাচনটা কবে দিবে সেটা স্পষ্ট না করার কারণে, মানে সেই বিখ্যাত লন্ডন বৈঠকের আগে যেখানে ইউনূস সাহেব তারেক সাহেবের সঙ্গে দেখা করে গিয়ে তার হেদায়েত হলো, সেটা 2 মাস হেদায়েতের আগে, সেখানে 2 মাস আগাইছে, সেটাতে ইলেকশন 2 মাস আগাইছে। যাই হোক, ওই হেদায়েত হওয়ার ফেব্রুয়ারিতে আসছে না, ওইটা না, এটা তো আমি তো বলি তো বিএনপি তো চরম ভুল করছে। এত লম্বা সময় তার থাকা দরকার ছিল না তো। যে তার আপনি 3 মাস 4 মাস আমি বলি জায়েদ ভাই, আপনি কেমনে জাস্টিফাই করবেন যে এই সরকারটা 18 মাস কেন থাকলো, মানে তার উদ্দেশ্য কি, এবং 18 মাসের মধ্যে সে কি করছে আসলে? 18 মাসের উদ্দেশ্য তো ইউনূস সাহেবের ভাষায় যদি আমি বলি, উনি যেটা বলছেন যে আমাদের 3টা ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়েছে এবং ছাত্ররা এটা দিয়েছে, আমি ছাত্রদের দ্বারা এবং অন্যান্য রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছে, কেউই তাকে অ্যাবান্ডন করে নাই, কোনো পর্যায়ে করে নাই, সবার সমর্থন নিয়ে উনি বলছেন যে আমার বিয়ে হলো ছাত্ররা মূলত, কিন্তু তার সাথে বিএনপি, জামাত, জাতীয় পার্টি নয় এনসিপি, তখনও প্রথম দিকে হয় নাই, পরবর্তীতে হয়েছে, তারাই বারবার তার সাথে কথা বলেছে, উনি তাদের সাথে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আমরা বারবারই দেখেছি। তারা তো ওই পর্যায়ে কোনো কিছু করে নাই। আমি আপনাকে বলি, ছাত্ররা তাকে নিয়োগ দিছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, সত্যি কথাই বলছেন, ছাত্ররা তাকে নিয়োগ দিছেন হয়তো। 2 নাম্বার কথা হচ্ছে উনি যে বলছেন যে বিএনপি তারে ম্যান্ডেট দিছে, বিএনপি তারে ম্যান্ডেট দেয় নাই। বিএনপি সেপ্টেম্বর থেকে বলতে শুরু করছে আপনি ইলেকশন দেন। অবশ্যই বলেছে, এবং ইলেকশনের যে প্রস্তুতির দরকার, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, বিএনপি বলছে যে আপনি ইলেকশন দেন, উনি তো বিএনপি থেকে ম্যান্ডেট নেন নাই। তো বিএনপি থেকে ম্যান্ডেট না নেওয়া মানে কি? ছিল না। আমার কথা হলো যে করছে, এবং সবচেয়ে তার শক্তি, ছাত্ররা যখন নাকি একটা তাদের শক্তিটা কমে গেছে, যখন দেখছে সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে আর তারা যেতে না এবং তাদের প্রতি কোনো আর্জ নাই, তখন উনি দৌড়ে গেছেন লন্ডনে। উনার নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। আমরা এই কথাগুলি বলবো, কেউ নির্বাচনের কথা তুলতে পারতো না। জনাব মুসাফির, এটা সংস্কারের নামে সে ভাওতাবাজি দিছে, ভাওতাবাজি দিয়ে এইটা আবার লম্বা সময় ধরে ক্ষমতায় থাকার একটা চেষ্টা করছে। এটা ছাড়া আমি দেখি না। খালেদ, আমি একটা মিনিট সময় নেই, আপনি বলেন। এই ক্ষমতায় আসে 4 মাসের মাথায় আজারবাইজানে এখনো খালেদ দেখেন, গুগলে খুলে 89 জনকে নিয়ে তিনি গেছেন আজারবাইজানে। তাও কি সেটা একটা মানে জলবায়ু সম্মেলন? আমার কাছে মনে হয় আমরা একটু জাহিদ ভাইয়ের কাছে জানতে চাই, আমরা একটু অপচয়, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার। দীপু ভাই, আমি কিন্তু 18 মাস ইউনূস সরকার থাকার আপনি যেগুলি বলছেন, আমি রাজনৈতিক সংস্কার চাই, আমি মনে করি বাংলাদেশে আপনি যেগুলি বলছেন সেগুলির সাথে আমার কোনো দ্বিমত নাই, কিন্তু আমি 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বে থাকার কোনো পজিটিভ দিক আমি দেখি না। উনারা গা জোয়ারি কইরা ক্রিকেট খেলাটাতে যাইতে বন্ধ করছে, এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এইসব এগুলি হচ্ছে ফাত্রামি। আমি এগুলিকে ফাত্রামি বলবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসিফ নজরুলের ফাত্রামি। আমার একটু আপনি বুঝায় বলেন তো জাহিদ ভাই, আপনি আমার একটু বুঝায় বলেন, যদি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় আমি দেখতাম যে অফিস আদালতের কার্যক্রম পরিচালনায় কোনো একটু তফাৎ হইছে, আমার বন্ধুরা তো চেয়ারে বসে, কেন বিচার বিভাগের ক্ষেত্রে কিচ্ছু পরিবর্তন হয় না। বিচার বিভাগের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিছে আওয়ামী লীগের ওই লোকের বিরুদ্ধে মামলা হবে, হাজার হাজার লোকের মধ্যে মামলা হয়েছে,
না না না, সেটা তো ভাই প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে খুনের মামলা হয় নাকি? সেক্রেটারিয়েট আলাদা করে, খুনের মামলা হয়, সেক্রেটারিয়েটটা আলাদা করে, এটা তো এক স্টেপ আগাই ছিল। কি আপনি 133টা যে অধ্যাদেশ করা হয়েছিল, তো 133টার মধ্যে তো ইউনূস সরকারের সময়ে 133টা মূল অধ্যাদেশ করা হয়েছিল, এগুলো তো আপনি অ্যাকসেপ্ট করছেন। তো এগুলো দিয়ে কয়েকটা হাতে গোনা কয়েকটা অর্ডিন্যান্স হলো শুধুমাত্র। আরে আপনি অর্ডিন্যান্স আর অধ্যাদেশ, জাহিদ ভাই আমি একটা মূর্খ লোক, আমার অর্ডিন্যান্স আর অধ্যাদেশ কোন কেন? আমি আপনি বিচার বিভাগ দিয়ে কথা আসেন, জাহিদ ভাই বিচার বিভাগ দিয়ে কথা আসেন। আপনি কইছেন বিচার বিভাগ স্বাধীন হইছে, ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইছে। তো ন্যায় বিচারক প্রতিষ্ঠিত হইলে স্বাধীন হইছে এটা বলি নাই। আপনি কি বলছেন? বেটার হইছে? আপনি বলছেন বেটার হইছে। আমি বলছি এটার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। আপনি জানেন যে অর্ডিন্যান্স গুলা অ্যাপ্রুভ হলো না, বিচার বিভাগের সাথে রিলেটেড, সেটা যে অ্যাপ্রুভ হলো না, না হওয়ার কারণে অধ্যাদেশগুলো যে আইনে পরিণত হলো না, যে কারণে আবার সচিবালয় আবার আপনি ব্যাকগিয়ারে পড়লেন। আমি আপনাদের বলি, আবার ব্যাকগিয়ারে চলে গেলেন। না না, এটার জন্য ব্যাকগিয়ারে যায় না। আমি বলি ব্যাকগিয়ারে কেন গেছে। বিচারপতি এবিএম খায়রুল হক তার নিজের রায় টেম্পারিং করছে। বিচারপতি এবিএম খায়রুল হক শর্ট রায়ের আর লং রায়ের মধ্যে তফাৎ আছে, ডিটেল রায়ের মধ্যে আগের ঘটনা, ডিটেল রায়ের মধ্যে তফাৎ আছে, কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে হত্যা মামলা। এইটা হইছে এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই, এটার সাথে অধ্যাদেশের কোনো সম্পর্ক নাই। এইটা শেখ হাসিনা ইউনূস, আপনি কোথায় একমত হইলেন? আপনি এটা কর না কেন? আপনার না না, আমি বারবার বলছি যে মামলাগুলো যেভাবে হয়েছে, যে প্রক্রিয়া হয়েছে, আপনি করছেন 100 কোটি টাকা দুর্নীতি, আপনার নামে হয়ে গেছে হত্যা মামলা। অবশ্যই এগুলো ঠিক হয় নাই। এই যে মামলাগুলোর কথা আপনি শুরুতে তুলছিলেন, এটা আমি কিন্তু শুরুতে এই কথাটা বারবার বলছি, আপনার এটার সাথে আমি একমত। যে মামলাগুলো যে ধরেন অধ্যাদেশ সংস্কার হইছে, তাহলে কি মানুষের নামে মিথ্যা মামলা হইতো না? না না না, অধ্যাদেশ আপনি মাজদার হোসেন মামলার রেফারেন্সে আপনি যেখানে আপনারা প্রসিড করছিলেন, আপনি যেভাবে আগাচ্ছিলেন, সেই প্রক্রিয়াটা আবার আটকে গেছে। আমাদের দেশে এবং সংবাদ মাধ্যমে ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এর নামে যা ছাপা হইতেছে, সেইটা পুলিশের সাথে কথা বলে আইসা যেগুলি করা হইতেছে, সেই সব ক্ষেত্রে আপনারা কি কোনো ধরনের কোনো উন্নতির গ্রাফ দেখেন? প্রতিটা রিপোর্টিং যদি এটা রুমে হইতো, প্রতিটার মধ্যে আমি কইতে চাইতেছি অধিকাংশ এরা খুবই শূন্য পাইতো 10-এ, কিন্তু বড় বড় সম্পাদকরা এগুলি ছাড়তেছেন, এইটা নিয়ে আবার গর্ব করতেছেন, এইটা নিয়ে আবার কথা বলতেছেন। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি আমাদের মিটিং গুলাতে। এই বিষয়গুলো আমরা আত্মসমালোচনা বলেন আর যাই বলেন, আমরা একাধিকবার এটা নিয়ে সপ্তাহে যে মিটিং এ বসি আমরা, কিংবা দৈনিক যে সিনিয়রদের মিটিং গুলো হয়, সপ্তাহে পুরা রিপোর্টিং টিমের মিটিং হয়, এই আলোচনাগুলো করি। এবং একটা জিনিস আমার কাছে কেন জানি মনে হয়েছে, আপনি বলবেন যে হাসিনার সব দোষ, আসলেই 17 বছরে সাংবাদিকতার যে অধঃপতনটা হয়েছিল, এমবেডেড জার্নালিজম বলেন আর পিআর জার্নালিজম বলেন, এর বাইরে কোনো সাংবাদিকতা ছিল না, যে কারণে আমরা মনে লিখতেও ভুলে গেছি, অনুসন্ধান করাটাও ভুলে গেছি। ডিফার করি হাসিনার এই কঠিন সময়, আমি বারবার এই উদাহরণ দেই, হাসিনার এই কঠিন সময়, অনেক ক্ষেত্রে হাসিনার ওই কঠিন সময় রূপপুরের বালিশ হইছে, হাসিনার ওই কঠিন সময় ওই মেডেলের মধ্যে সোনা পাওয়া যায়, হাসিনার ওই কঠিন সময়ও যেই জায়গায় গ্যাস নাই, তেল নাই, মিথ্যা করে ছাপা হয়েছে, সেগুলি ছাপা হয়েছে না। আমরা কোন সাংবাদিক, ভাই আমি একটা কথা বলি, কোন সাংবাদিক এই জিনিস ভুলে যেতে পারে না। তার এখন ইচ্ছা দলবাজি করবে, তার এখন ইচ্ছা হয়েছে যে একটা দলবাজি করবে। ঠিক, প্রথম আলো ডেইলি স্টার তো তার শিকার হয়েছে। 17 বছর যারা সাংবাদিকতায় আসছে, কিংবা যার সাংবাদিকতায় 20 বছর, তার ক্ষেত্রে তো এটা হতে পারে। আপনি আমি হয়তো ভুলি নাই, ভুলে যাওয়ার কথা না, কিন্তু প্র্যাকটিস একটা বিষয় আছে। এটা এই গ্যাপগুলো আমি এটা বোঝাতে চাইলাম যে এই গ্যাপগুলো আমাদের হয়েছে, এবং সম্পাদক সাহেবরা ছাপিয়ে দিচ্ছেন, তারা দেখছেন না, কোনো জায়গায় কোনো জবাবদিহি নেই। এই পুরো জিনিসটা নিয়ে আমাদের মিডিয়াটা নিয়ে আসলেই খুবই হতাশাজনক অবস্থায় আমরা আছি। আমি এটাকে, আপনি যদি টু দি পয়েন্ট জানতে চান, আমি 100টা কারণ আপনাকে বলে দিতে পারবো কেন আছি, এবং এটাও একটা কারণ। এখন পুলিশের বক্তব্যটাই আমরা ছাপিয়ে দিয়ে এর আগে পার পেয়ে গেছি, কিন্তু এইটাই যে একমাত্র জিনিস না, এটা কেউ মেনটেন করেছেন, জাহিদ ভাইকে ধন্যবাদ। আমি একটু দীপু ভাইকে এই প্রসঙ্গে জানতে চাই। দীপু ভাই, আমরা যে এত সমালোচনা করলাম মাহফুজ আনাম সাহেবের, মানে ট্রোল করতে করতে তারে, যে উনি 111-এর সময় ভুল করছেন, ওই কাস্টডি থেকে আসা তথ্য
তার কাছে দেওয়া ঠিক হয় নাই, উনাকে ডিজিএফআই দিছে বা কাস্টডি থেকে আসা, এটা দেওয়া নাই। এইটা লইয়া আমরাও কথা কইতে 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 উনাকে প্রায় মানে কি বলবো আমার মানে এখন আবার এগুলি হইতেছে কেমনে, কে কোন জায়গায় গিয়া কি বলছে, কেমনের মধ্যে থেকে কি করছে, এগুলি ছাপা হইতেছে কেমনে, এই পুলিশ কাস্টডির বর্ণনা। না সেটাই তো ওই একই আছে, বরং মানে আমি একটু ডিসেন্সিও দেখি না যে কে বলছে এটা বলার মধ্যে, কি সব কাল্পনিক এইটি দিয়া টিয়া এগুলি বলতেছে, কেমনে বলতেছে। এখন দীপু ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকেও বলি, আপনিও অনেক সময় মানে যদিও আপনি এখন বলতে পারেন যে আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু আপনিও অনেক সময় অনেক কথা বলতেছেন, কিন্তু আপনি যেহেতু অনেক দিন সাংবাদিকতায়, আপনার উপরে অনেক মানুষ বিশ্বাস করতেছে, আপনি যখন কোনো কিছু বলে ফেলেন সেটা তো একটা প্রভাব আছে। দেন আমি বিনয়ের সঙ্গে প্রশ্ন করি, দিই ভাই আপনারা এটা কেন করতেছেন তাহলে?